হঠাৎ করে কি এমন হলো, কি এমন ঘটনা ঘটলো, কি এমন জরুরি অবস্থার জন্ম নিল যে পুলিশ এত বেশি সতর্ক অবস্থান করতে শুরু করলো? যদিও এটা নতুন নয়, তারপরেও প্রশ্নটা আসে। কেবল ঈদ শুরু হলো, ঈদের পরদিনই পুলিশের তরফ থেকে কেন একটা বিশেষ প্রজ্ঞাপন জারি করতে হলো, এবং যে প্রজ্ঞাপন এর আগে একাধিকবার জারি করা হয়েছে, সেই একই প্রজ্ঞাপন আইন শৃঙ্খলা বিষয়ক সভা সমাবেশ মিটিং মিছিল নিষিদ্ধ করার প্রজ্ঞাপন কেন জারি করতে হলো? এবং প্রধান উপদেষ্টা লন্ডন গেছেন, এটা সম্ভবত তার 10ম বা 11ম বিদেশ সফর। মানে 9-10 মাসের মধ্যে গড়ে প্রতি মাসে একবার করে তিনি বিদেশে যাচ্ছেন। এটা নিয়ে ফিসফাস কিছুটা হলেও এটা আস্তে আস্তে এখন বেশ জোরে সোরে প্রশ্ন ওঠা শুরু করেছে, তিনি এত বিদেশে কেন যাচ্ছেন। এবং শুধু সেটা নয়, এর মধ্যে একটা সম্ভবত শুধু দ্বিপক্ষীয় সফর ছিল, আর বাকি সবগুলো এক ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার জন্য তার যাওয়া, সেই সূত্রে কারো কারোর সাথে যোগাযোগ বসা ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, আপনারা এখন ঘুমাচ্ছেন। সুইডেনে বাজে রাত্র 2:30 এবং লন্ডনে রাত্র 1:30। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তার দলবল নিয়ে লন্ডনে পৌঁছে গেছেন। আপনারা জানেন উনি একটি রাষ্ট্রীয় সফরে এসেছেন, যদিও অনেক নেটিজনরা বলছেন, অনেক দুর্মুখরা বলছেন এটা তার রাষ্ট্রীয় সফর নয়, উনি গেছেন প্রিন্স চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড নিতে। আসলে এটা একটা রাষ্ট্রীয় সফর। তার সাথে আছেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং NSA চিফ মোস্ট প্রবাবলি বা দুদকের চিফ একজন। ওনারা লন্ডনে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন এবং স্পিকারের সাথে দেখা করবেন, এবং বাংলাদেশ থেকে যে অর্থ লন্ডনে পাচার হয়ে গেছে সেগুলো নিয়ে মিটিং করবেন, বিভিন্ন কারণ নিয়ে গেছেন। পাশাপাশি উনি অ্যাওয়ার্ডটাও নেবেন। ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থাৎ তার যেই পদমর্যাদা, তার যেই জায়গা, সেই জায়গাটুকু টিউলিপ সিদ্দিক এখানে উল্লেখ করেনি। পাশাপাশি একজন ব্রিটিশ এমপি কে একটা দেশের প্রধানমন্ত্রীকে তার সঙ্গে যে চা খাওয়া দাওয়া দিতে পারে, এই যে ধৃষ্টতা, এই যে অডাসিটি, এটা হচ্ছে ক্লিয়ার কাট বেয়াদবি। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। টিউলিপ দেখা করতে চেয়েছিল বলে সংবাদ বেরিয়েছে আমাদের জাতীয় দৈনিকগুলো যে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চান টিউলিপ। শেখ হাসিনার বোন রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি, যে ইতিমধ্যেই আর্থিক কেলেঙ্কারির কারণে তার মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করতে হয়েছে, তাকে সরে যেতে হয়েছে। এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যে কোনো সময় হয়তো শাস্তির সম্মুখীন হবে ব্রিটেনে, এবং বাংলাদেশেও তার বিরুদ্ধে খুব সহসাই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ দুদক তার বিরুদ্ধে যে তদন্তগুলো করছে তাতে দেখা যাচ্ছে যে টিউলিপ সিদ্দিক তিনি নানাভাবে হাসিনার যে সম্পদ লুণ্ঠন, সেই সম্পদ লুণ্ঠনের সঙ্গে টিউলিপ সিদ্দিক যুক্ত, এবং তার নামে নানা ধরনের প্রপার্টি রয়েছে, বাড়ি, ফ্ল্যাট, জমি সহ নানা কিছু রয়েছে। ইতিমধ্যে লন্ডনেও তার সেই অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে আমাদের দুর্নীতি দমন কমিশন। তো টিউলিপ গত 4 জুন একটি চিঠি দেয়, যে চিঠিতে সে তার অফিসিয়াল যে প্যাড, ব্রিটিশ এমপি যে প্যাড, সেই প্যাডে একটি চিঠি দেয়, এবং সেই চিঠির যদি আমরা একটি সরল বাংলা করি, সেই সরল বাংলায় দাঁড়ায় যে, প্রিয় অধ্যাপক ইউনূস, শুনেছি আপনি শিগগিরই সরকারি সফরে লন্ডন আসছেন। সে উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে, বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি। আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি। গুরুত্বপূর্ণ যে অংশটুকু, আপনি লন্ডনে অবস্থানকালে হাউস অফ কমন্সে আমার সঙ্গে মধ্যাহ্নভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের উভয়ের জনসেবার প্রতি ইত্যাদি ইত্যাদি নানা কথা বলা হয়েছে। তো অর্থাৎ মানে টিউলিপের সংসদ ভবনে তাকে আমন্ত্রণ জানাতে চায়, অর্থাৎ ডক্টর ইউনূস যাবেন হচ্ছে টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে। আমি যদি তার এক্সাক্ট ইংরেজি কোটেশনটা যদি ধরি, আই উড অলসো লাইক টু ইনভাইট ইউ টু জয়েন মি ফর লাঞ্চ অর আফটারনুন টি অ্যাট দ্য হাউস অফ কমন্স। তো আপনারা বুঝতে পারছেন যে জয়েন উইথ হার, তার সঙ্গে ডক্টর ইউনূস যে যোগ দেবেন, অর্থাৎ যে অডাসিটি। এবং আপনি যদি দেখেন যে ডক্টর ইউনূসের কাছে লেখা এই চিঠিতে টিউলিপ সিদ্দিক কোথাও কিন্তু মেনশন করেন নেই ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থাৎ তার যেই পদমর্যাদা, তার যেই জায়গা, সেই জায়গাটুকু টিউলিপ সিদ্দিক এখানে উল্লেখ করেনি। পাশাপাশি একজন ব্রিটিশ এমপি কে একটা দেশের প্রধানমন্ত্রীকে তার সঙ্গে যে চা খাওয়া দাওয়া দিতে পারে, এই যে ধৃষ্টতা, এই যে অডাসিটি, এটা হচ্ছে ক্লিয়ার কাট বেয়াদবি। অর্থাৎ হাসিনা যে বেয়াদবিগুলো করে গেছে, হাসিনা যে ধৃষ্টতাপূর্ণ উক্তিগুলো করেছে, রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে যে তুচ্ছ তাচ্ছিল্য করার যে প্রবণতা,
তারই একটা ধারাবাহিক একটা রূপ আমরা দেখছি টিউলিপের এই চিঠির মধ্য দিয়ে। এবং বলা হয় না যে ওই মানে সন্তান কোন পক্ষে গেছে, সন্তান বাপের পক্ষে যায়নি। কারণ টিউলিপের বাবা কিন্তু অসম্ভব ভালো মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত, ভদ্রলোক হিসেবে পরিচিত। সো আমরা বলতেই পারি যে টিউলিপ তার মা খালার ধারা পেয়েছে। তো সেই ধারায় ধরেন টিউলিপের চিঠিটা যদি আমি আরেকটু যদি যাই, টিউলিপ সেখানে খুব টেকনিক্যালি হাসিনা সম্পর্কে বলছেন যে আপনার সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আমার খালা, মানে তার সঙ্গে জড়িয়ে যে তাকে যে প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে, দুদক যে তার বিরুদ্ধে তদন্ত করছে, দুদকের এই তদন্তকে সে বলছে কাল্পনিক, এবং সে বলছে যে আমি যুক্তরাজ্যের নাগরিক, আমি কখনো বাংলাদেশে আমি জন্ম নিই নেই, বাংলাদেশে আমার কিছুই নেই, আমি গত 1 দশক ধরে ব্রিটেনের হ্যাম্পস্টেড এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশে আমার কোনো ব্যবসায়িক স্বার্থ, অর্থাৎ চোর যেভাবে নিজেকে আড়াল করতে চায় নানাভাবে, টিউলিপ সম্পূর্ণভাবে সেটি করেছেন। এবং তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চাওয়ার ব্যাপারে যে সংবাদগুলো বেরিয়েছে আমাদের পত্রিকার, যে সংবাদগুলো বেরিয়েছে আমাদের জাতীয় প্রধান দৈনিকগুলোর অধিকাংশ পত্রিকাতেই একই রকমের সংবাদ। যেমন ডেইলি স্টারের সংবাদ, ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি, গার্ডিয়ানের প্রতিবেদন। আপনি যদি সময় টেলিভিশন দেখেন, লন্ডনে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের অনুরোধ টিউলিপ সিদ্দিকীর। ইত্তেফাক বলছে লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান টিউলিপ সিদ্দিক। ভুল বোঝাবুঝি দূর করতে ইউনূসের সঙ্গে দেখা করতে চান টিউলিপ। ৭১ অনলাইনের রিপোর্ট, ঢাকা ট্রিবিউনের রিপোর্ট, টিউলিপ সিদ্দিকের চিঠি, দেখা করতে চান ডক্টর ইউনূসের সঙ্গে। এবং প্রথম আলো বলছে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক। এই যে আমি যে কথাগুলো বললাম, আপনাদের কি মনে হয় যে ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ, নাকি ডক্টর ইউনূসকে টিউলিপ সিদ্দিক বলেছেন তার সঙ্গে যে সংসদে দেখা করে তার কি বলবো আলোচনা করার জন্য তার যে ইমেজ দাঁড়িয়েছে, সেই ইমেজটাকে সে আবার পুনরুদ্ধার করতে চায়, সে ডক্টর ইউনূসকে সে বোঝাতে চায় যে সে আপনার নয়, মানে সে করাপ্টেড নয়, তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আছে সেগুলো ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি সে বোঝানোর জন্য সে এই কৌশলটি সে ফেলেছে। এবং সে ধরেন আরেকটা, আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই, সে আপনার আরেকটা টুইট করেছে, টুইটারে সে আরেকটা টুইট করেছে যে যখন এটা নিয়ে একটু সমালোচনা হচ্ছিল যে একটা জায়গায় সোশ্যাল মিডিয়ায়, তখন সে বলছে যে I have done anything wrong and I have nothing to hide. If you are serious about finding out the truth, meet me in Parliament, Mohammad Yunus. Let's talk. অর্থাৎ এই যে অডাসিটি, মানে অডাসিটি, বেয়াদবি, ধৃষ্টতা, আপনি যেটাই বলেন, এটার একটা চূড়ান্ত পর্যায়ে আমরা দেখছি কিন্তু টিউলিপ সিদ্দিকীর এই চিঠি এবং তার যে বক্তব্য সেই জায়গাটা। এবং আমি যদি আপনাদেরকে আরেকবার একটু দেখাই, তার যে সর্বশেষ যে টুইট সেটি যদি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এমন যে, মানে আপনারা যদি দেখেন যে সে বলছে যে ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ফাইন্ডিং আউট দ্য ট্রুথ, মিট মি ইন পার্লামেন্ট, মোহাম্মদ ইউনূস, লেটস টক। অর্থাৎ অভদ্রতার কোন পর্যায়ে যে পৌঁছেছে। তো এই যে জায়গাগুলো নিয়ে আমি বুঝতে পারলাম না যে কি কারণে আমাদের সংবাদপত্রগুলো এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখলো। কারণ সাক্ষাৎ তো আসলে টিউলিপ চায় না। টিউলিপ যদি সাক্ষাৎ চাইতো বলতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, অনারেবল চিফ অ্যাডভাইজার বাংলাদেশ গভর্নমেন্ট, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনি আমাকে একটু সময় দেন, আমি আপনার সঙ্গে আমার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই বা হোয়াটএভার। কিন্তু সেটা না বলে ডক্টর ইউনূসকে বলছেন যে আপনি পার্লামেন্টে আমার সঙ্গে দেখা করতে আসেন এবং কখন আপনার সময় হবে আমাকে জানান, আমি সেই অনুযায়ী আপনার জন্য থাকবো। তো এই যে অবস্থাটা, এই যে ধরেন আমাদের মিডিয়ার ভেতরে এখনো হাসিনাপন্থী, হাসিনা যে অনুচরেরা বসে আছে, আপনি বিভিন্ন সময় বিভিন্ন নিউজ ট্রিটমেন্টে কিন্তু এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। এবং আমি যতটুকু শুনলাম সর্বশেষ খবর, প্রথমে বলা হয়েছিল চিফ অ্যাডভাইজারের যে প্রেস সচিব তিনি বলেছেন তারা চিঠি পাননি। আজ কিছুক্ষণ আগেই শুনলাম যে এই জাতীয় কোনো বৈঠক হচ্ছে না। টিউলিপ সিদ্দিকের যে অতীতের যেই ভূমিকা আপনারা যতটুকু জানেন বা আমরা যতটুকু দেখেছি, সে যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ব্যারিস্টার আরমান গুম হওয়ার পরে চ্যানেল 4 তার একটা ইন্টারভিউ করতে গিয়েছিল এবং তখন যেই সে আচরণ করেছে, যেভাবে হুমকি দিয়েছে, যেভাবে ভয়ভীতি দেখিয়েছে, এবং চ্যানেল 4 তাকে এই প্রসঙ্গ জিজ্ঞেস করার পরে ব্যারিস্টার আরমানের ফ্যামিলির উপর বাংলাদেশে যে পুলিশ র্যাবের যেই বন্ধুরা, আপনারা এখন ঘুমাচ্ছেন। সুইডেনে বাজে রাত্র 2:30 এবং লন্ডনে রাত্র 1:30। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তার দলবল নিয়ে লন্ডনে পৌঁছে গেছেন। আপনারা জানেন উনি একটি রাষ্ট্রীয় সফরে এসেছেন, যদিও অনেক নেটিজনরা বলছেন, অনেক দুর্মুখরা বলছেন এটা তার রাষ্ট্রীয় সফর নয়, উনি গেছেন প্রিন্স চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড দিতে। আসলে এটা একটা রাষ্ট্রীয় সফর। তার সাথে আছেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং NSA-এর চিফ মোস্ট প্রবাবলি বা দুদকের চিফ একজন। ওনারা লন্ডনে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন এবং স্পিকারের সাথে দেখা করবেন এবং বাংলাদেশ থেকে
থেকে যে অর্থ লন্ডনে পাচার হয়ে গেছে সেগুলো নিয়ে মিটিং করবেন, বিভিন্ন কারণ নিয়ে গেছেন, পাশাপাশি উনি অ্যাওয়ার্ডটাও নেবেন। যখন আপনারা সব ঘুমাচ্ছেন এবং ইউনূস স্যারও ঘুমাচ্ছে, ঠিক ওই সময় পুরো দেশে এবং দেশে বিদেশে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটি হলো 13 তারিখ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে একটি সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। কেউ এটাকে শিডিউল দিয়ে বলেনি, বিএনপির থেকে কোনো শিডিউল পাওয়া যায়নি এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছ থেকে বা প্রেস উইং থেকে কোনো রকম কনফার্ম নিউজ পাওয়া যায়নি। প্রেস উইংস থেকে যেটা বলা হয়েছে সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তারেক রহমান বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের নেতা, তার সঙ্গে লন্ডন সফরে প্রধান উপদেষ্টার বৈঠক হলে দেশের জন্য পজিটিভ মেসেজ, কিন্তু ওই বৈঠক হবে কিনা তা এখনও ঠিক হয়নি, লন্ডনে গিয়ে বোঝা যাবে। প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উদ্যোগ যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে, পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ। সফর শেষে আগামী 15 জুন উনি ফেরত আসবেন। এনিওয়ে, মূল আলোচনা হলো তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। আমরা সবাই এই সাক্ষাৎটা চাই, কারণ আপনারা জানেন বন্ধুরা, বিভিন্ন ধরনের এই নির্বাচন নিয়ে যে ঘটনাগুলো বিগত সময়ে ঘটে গেছে এগুলো কোনোটাই সুখকর নয় এবং সরকারের সাথে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং এই পলিটিক্স কোন দিকে যাচ্ছে আমরা কেউ জানি না। তবে এই সময় যদি সামনাসামনি দুই নেতা কথা বলেন তাহলে এটা দেশের জন্য মঙ্গল হবে বলে আমি মনে করছি। কিন্তু এখানে একটি কথা থেকেই যায়, বিএনপির লোকজন বলছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি নিজেই বলেছেন তারেক সাহেবের সাথে দেখা করতে চান। এটা বিএনপির লোক না বললেও নেটিজনরা বলছেন, একটি গ্রুপ যারা বিএনপিকে সাপোর্ট করেন। আবার কেউ কেউ বলছেন না না না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কেন দেখা করতে যাবেন, তারেক রহমানই দেখা করতে চাচ্ছেন। এখন এই যে পণ্ডিত যারা আছেন, যারা কথা বলছেন, যে যার মতো বানিয়ে বলছেন, কিন্তু আমরা সেই সমস্ত প্রসঙ্গে না যেয়ে আমরা সবসময় পজিটিভ চিন্তা করতে চাই, কারণ নির্বাচন নিয়ে যে ঝামেলাটা শুরু হয়েছে এইটা সলভ কোনোভাবেই হচ্ছে না। বিএনপি এখনও বলছে ওনারা ডিসেম্বরে নির্বাচন চান, প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন এপ্রিলে নির্বাচন হবে। তাহলে কি এই যে বৈঠকটা হবে, এই বৈঠক থেকে কি রেজাল্ট আসতে পারে? এইখানে কি এমন কোনো রেজাল্ট আসবে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেবের কথা শুনে নির্বাচন ডিসেম্বরে নিয়ে আসবে, বা তারেক রহমানকে এইটা শুনবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে, ঠিক আছে আপনি বলেছেন আমি ডিসেম্বরে আসছি, বা প্রফেসর ইউনূস বলবে না, যে কোনো অবস্থায় হোক নির্বাচন এগুলো যাবে না। এখন এই যে তালমাতাল একটা অবস্থা বাংলাদেশি মানুষদের মধ্যে, যারা বিএনপি করেন তাদের মধ্যে একটা টেনশন এবং আপামর জনগণের মধ্যে একটা টেনশন বিরাজমান যে এই বৈঠকটা যেন হয় এবং একটা সুষ্ঠু সমাধান যেন হয়। এখন অনেকেই বলছেন এই দেখা করাটা তারেক রহমান সাহেব নিজেই দেখা করতে চাচ্ছেন, কারণ আপনারা জানেন যে তারেক রহমান যে ভাষায় সেদিন কথা বলেছিল যে নির্বাচন ডিসেম্বরে হতেই হবে খুব জোর দিয়ে, যে বডি ল্যাঙ্গুয়েজ তার ছিল, এটা অনেকেই বা সরকার পক্ষ খুব ভালোভাবে নেয়নি এবং আপনারা সেটাও মার্ক করেছেন। তার পরেই সেই 21শে আগস্টের যে হত্যা মামলা বা বিস্ফোরক মামলা আছে, সেই মামলাটি আবার সরকার পক্ষ থেকে অনুমতি পেয়েছে অ্যাপিল করার জন্য। এটা একটা অশনি সংকেত বিএনপির জন্য বা তারেক রহমানের জন্য। অনেক নেটিজনরা বলছেন হয়তো বা সেই বিষয়ে আলোচনা হতে পারে, তারেক রহমান সাহেব দেশে তো এই অবস্থায় আসবেনই না, কারণ আমরা সবাই একটা জিনিস তো বুঝেই গেছি যে তারেক রহমান সাহেব সেই দিনই বাংলাদেশে ব্যাক করবেন যেদিন বিএনপি সরকার গঠন করতে পারবে, এর আগে উনি আসবেন না। এই আসা না আসা যে দুদুল্যমান অবস্থাটা ছিল, আমরা যখন সবাই চিৎকার করছিলাম বা অনেকেই বলছিল যে আপনি আসুন, আপনি দেশে আসলে দলের অনেক শৃঙ্খলা ফেরত আসবে, উনি কোনো কথা বলছিলেন না বা উনি হয়তো চিন্তা ভাবনা করছিলেন হয়তো বা আসবেন, কিন্তু এই মামলাটি অ্যাপিল বিভাগে অ্যাপিল করার যে অনুমতিটা পেয়ে গেছে সেটা একটা দুঃসংবাদ বিএনপির জন্য বা তারেক রহমানের জন্য, এবং সেটা নাকি 1 জুলাইয়ের মধ্যেই করতে হবে বা 31শে জুলাইয়ের মধ্যেই করতে হবে। সেটা যেন অ্যাপিল না করা হয় সেটা নিয়েও নিশ্চয়ই আলোচনা হতে পারে। এখন কি আলোচনা হবে আমরা কেউই জানি না, কারণ আমরা একটা জিনিস তো প্রথম থেকেই দেখে আসছি যে বিএনপি তাদের সেই নির্বাচনী তারিখ নিয়ে এক জায়গায় অবস্থান করছেন, যে কোনো অবস্থাতেই হোক ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। লাস্ট যখন বলেছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন সালাউদ্দিন সাহেব পরিষ্কার বলে দিয়েছেন, যদিও তারেক রহমান সাহেবের কোনো বয়ান আমরা শুনিনি, যে কোনো অবস্থায় নির্বাচন ডিসেম্বরেই হতে হবে। এদিকে সরকার তারপরে কোনো কথা বলেন নাই, সরকার ডিসেম্বরে নির্বাচন দেবে এমন কোনো চিন্তাভাবনাও করেননি, এমন কোনো ঘোষণা উনি দেননি। তাহলে কেন দেখা করছেন তারেক রহমান সাহেব? এর জন্য নেটিজনরা বলছেন তারেক রহমান সাহেবের সেই মামলা হোক বা দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি হোক বা ইলেকশন নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, একটা দীর্ঘ আলোচনা যদি প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমান সাহেবের হয় তাহলে আমার মনে হয় একটা কনক্লুশন আসতে পারে। তবে আমরা তো জানি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোন টাইপের মানুষ। উনি সব শুনবেন, উনি মৃদু হাসবেন, উনি কোনো কথা বলবেন না, উনি শুধু অবজারভেশনে থাকবেন বিএনপির পরবর্তী পদক্ষেপ কি। আমরা একটা জিনিস স্পষ্টত দেখতে পাচ্ছি, বিএনপি যদি এখন আন্দোলনে যেতে চায় এই ঈদের পর, তাহলে রাজনীতির পুরো পরিস্থিতি ঘুরে যাবে। একদিকে বিএনপিকে প্রতিহত করবার জন্য জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, চরমনে পীর সাহেবের দল সবাই মাঠে নামবে, সাথে থাকবে এনসিপি এবং ছাত্র সমাজ। এই যে দুই দলের মুখ
মুখোমুখি হয়ে একটা দুর্বিষহ অবস্থায় বাংলাদেশ পড়ুক, এটা আমরা কেউই চাই না। আমরা চাই যে কোনো অবস্থায় হোক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমান সাহেব দেখা করার পর যেন একটি শান্তি চুক্তি হয়। আমি যেটা বলতে চাই যে দুজনই উইন টু উইন সিচুয়েশন নিয়ে একটা এমন জায়গায় আসুক যাতে আমরা ওই যে ভয়টা পাচ্ছি ঈদের পর বিএনপি যদি না মানে, কোনো অবস্থাতে যদি তারা প্রমাণ করতে চায় যে আমরা শক্তি প্রদর্শন করে আমরা ডিসেম্বরে নির্বাচন আনবো, তাহলে তাদেরকে প্রতিহত করবার জন্য বাংলাদেশের জনগণ আছে। কাজেই সেই পরিস্থিতিটা যেন না হয়, এই জন্য বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বা সুধী সমাজ গুণীজনরা বলছেন আমরা চাই তারেক রহমান সাহেবের সাথে ইউনূস স্যারের একটা মিটিং হোক। যদিও এই মিটিংটা 13 তারিখের কথা বলা হয়েছে, কিন্তু না হওয়া পর্যন্ত কোনো বিশ্বাস নেই, কারণ সরকারিভাবে এখনো কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। বিএনপি থেকে এসছে কিনা আমি জানি না, কেউ কেউ বলছে বিএনপি থেকে বলা হয়ে গেছে, টাইমও দেওয়া হয়ে গেছে। যেটাই হোক, আমরা চাই তারেক রহমান সাহেব এবং ইউনূস স্যার দেখা করে এক জায়গায় বসে কিছু কথা বলুক। আমি একটা জিনিস বিশ্বাস করি, আলোচনায় অনেক সমস্যার সমাধান হয়। কাজে আমাদের এখন 13 তারিখ অবধি বসে থাকতে হবে। যদি যদি তাদের মধ্যে দেখা হয় তাহলে আমার মনে হয় একটা সুরাহা হবে। আর যদি কোনো কারণে 13 তারিখে এই তারেক রহমান সাহেব আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কোনো বৈঠক না হয়, তাহলে হয়তোবা রাজনৈতিক অঙ্গন আবার উত্তাল হয়ে উঠবে। সুতরাং যেহেতু কোনো পক্ষ থেকেই কোনো কনফার্মেশন দেওয়া হচ্ছে না, সেই পর্যন্ত আমাদের সবাইকে আগামী 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে সেই মাহেন্দ্র খনের জন্য, যে খনটির জন্য পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ, সে যে দলই করুক, যে পার্টি করুক, কেউই সংঘাত চায় না। সবাই আশা করছি, আমরাও আশা করছি, আপনারাও নিশ্চয়ই আশা করছেন, দুই নেতা একসাথে বসে একটা সমাধানে আসুক। প্রধান উপদেষ্টা লন্ডন গেছেন, এটা সম্ভবত তার 10ম বা 11শ বিদেশ সফর। মানে 9-10 মাসের মধ্যে গড়ে প্রতি মাসে একবার করে তিনি বিদেশে যাচ্ছেন। এটা নিয়ে ফিসফাস কিছুটা হলেও এটা আস্তে আস্তে এখন বেশ জোরে সোরে প্রশ্ন ওঠা শুরু করেছে, তিনি এত বিদেশে কেন যাচ্ছেন। এবং শুধু সেটা নয়, এর মধ্যে একটা সম্ভবত শুধু দ্বিপক্ষীয় সফর ছিল, আর বাকি সবগুলো এক ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার জন্য তার যাওয়া, সেই সূত্রে কারো সাথে যোগাযোগ বসা ইত্যাদি ইত্যাদি। ব্রিটেনে কেন তিনি যাচ্ছেন সেটাও খুব স্পষ্ট না। তবে এর মধ্যে একটা নিউজ আমাদের সামনে এসছে, তার জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকের কথা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বৈঠকটা যদি হয় এবং এটা যদি ফলপ্রসূ হয়, জাস্ট বৈঠকের জন্য বৈঠক এরকম না হয়, যদি ফলপ্রসূ কোনো বৈঠক হয়, তাহলে আমি তার এই সফরটাকে আর যে কোনো সফরের চাইতে অনেক বেশি সফল এবং সার্থক সফর বা প্রয়োজনীয় সফর বলেও মানতে প্রস্তুত আছি। এখানে মোটামুটি জানানো হয়েছে লন্ডনে তিনি, আমরা আসবো জনাব তারেকের সাথে তার সফর নিয়ে, বৈঠক নিয়ে, কিন্তু মোটামুটি জানানো হয়েছে তিনি প্রিন্স চার্লসের কাছ থেকে একটা পুরস্কার নেবেন। তাছাড়াও খুবই সারপ্রাইজিং, বিবিসি বাংলা থেকে পড়ছি, এখানে কর্মসূচির তালিকায় কি আছে এরকম একটা সাবহেডিংয়ে বলা হচ্ছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এই সফরের কর্মসূচিকে সরকারের সূত্রগুলো কনফিডেন্সিয়াল উল্লেখ করেছে, বিস্তারিত জানাতে রাজি হয়নি। উনি কনফিডেন্সিয়াল সফরে যাচ্ছেন, তারা কোনো ধারণা পায়নি যারা সফরে যাচ্ছেন এমন অনেকেই। তবে এই সফর এবারে বেশি গুরুত্ব পাচ্ছে রাজার কাছ থেকে প্রধান উপদেষ্টার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি। চার্লসের সাথে দেখা করবেন, অ্যাওয়ার্ড নেবেন, এছাড়া আসলে তেমন কিছু বলা হয় না। এছাড়া তিনি প্রাইভেট অডিয়েন্স কিংস চার্লসের সাথে একান্ত বৈঠক করবেন এবং যুক্তরাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন ইত্যাদি ইত্যাদি। মানে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু। কিয়ার স্টারমার মানে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথেও এটা মোটামুটি নিশ্চিত হয়েছে। মানে পুরস্কার নিয়ে একটা প্রধান, কিন্তু কনফিডেন্সিয়াল, আমি আসলে জানি না। কোনো পত্রিকায় বলা হয়েছে তিনি বাংলাদেশের পাচারকৃত সম্পদের ব্যাপারে আলাপ করতে চান বা এসব করবেন। আমাদের খুব অবাক লেগেছে। ডক্টর ইউনূসের প্রচুর চ্যানেলস আছে, প্রচুর যোগাযোগ আছে, দ্যাটস ফর শিওর, কিন্তু এই চ্যানেলগুলো অ্যাক্টিভেট করার জন্য বাংলাদেশের এই যে বিভিন্ন পাচার করা হয়েছে সেই সম্পদ, আমরা দেখেছি কিছুদিন আগে সালমান এফ রহমানের পুত্রের ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে, এরকম যেসব স্টেপসের প্রয়োজন সেগুলো তার একটা ফোন কলই যথেষ্ট। তাকে যে গিয়ে এই পাচারকৃত সম্পদ উদ্ধারের চেষ্টা করতে হবে কেন, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দিনের শেষে এটা দাঁড়ালো তিনি একটা অ্যাওয়ার্ড নিতে যাচ্ছেন এবং রাষ্ট্রীয় খরচে, আগে প্রফেসর ইউনূস যেভাবে যেতেন সেটা তার ব্যক্তিগত সফর ছিল, নিজের খরচে অথবা আয়োজকদের খরচে তিনি যেতেন। তিনি এখন যখন রাষ্ট্রের খরচে এই সফরগুলো করেন, তাকে আসলে এই জিনিসগুলো কী কারণে হয়েছে, রেজাল্ট কী হয়েছে, এই জিনিসগুলো জনগণের সামনে জেনুইনলি উপস্থাপন করতে হবে। জাপানে গেলেন কয়দিন আগে, খুব সিগনিফিক্যান্ট কিছু ছিল কি? আমার কাছে মনে হয়নি। যাই হোক, এই প্রশ্নগুলো সরিয়ে রেখে এখন প্রধান জায়গাটায় আসি। আমি বরং মনে করি এবার লন্ডনে তিনি যে যাচ্ছেন, ইনফ্যাক্ট এটা এমন না যে তিনি এটাকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন, সেটা নয়, বরং এটা জানা যাচ্ছে বিবিসি বাংলার এই রিপোর্টই আছে বা অনেক জায়গায় রিপোর্টটা এসছে, বিএনপির পক্ষ থেকে সূত্রগুলো জানিয়েছে যে প্রধান উপদেষ্টা নিজে জনাব তারেক রহমানের সাথে বৈঠক করতে চেয়েছেন। আচ্ছা, এখানে খুব জরুরি কয়েকটা ব্যাপার আছে, যে এই বৈঠকটা জেনুইনলি সরকার বা প্রধান উপদেষ্টা চাইছেন কিনা, বিএনপি এবং আরও স্পেসিফিকলি যদি বলি বিএনপি যিনি এখন ডিফ্যাক্টো লিডার জনাব তারেক রহমানের সাথে তার দূরত্ব কমিয়ে আনতে তিনি চান কিনা। দূরত্ব একটা তৈরি হয়েছে ফর শিওর। বিএনপির সাথে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সরকার তো বটেই, সরকার নানা সময় এটা করেছে এবং সর্বশেষ জাপানে তিনি যেভাবে একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় না, তারা সংস্কার বাদ দিয়ে, দুটোই ভুল কথা। বিএনপি সংস্কার চায়, খুব কোর কিছু কনস্টিটিউশনাল রিফর্মের বাইরে সব সংস্কার তারা মেনে নিয়েছে। আর শুধু একটি দল না, বরং একটা মাত্র দল, যেটা প্রধান উপদেষ্টার দল বলেই অনেকে মনে করে, এনসিপি, ডিসেম্বরে নির্বাচন চায় না, বাকি সবাই চায় অথবা আপত্তি নেই এই অবস্থায়। তো বিএনপিকেও তিনি আক্রমণ করেছেন, তাতে বোঝা যায় এতদিন ধরে বিভিন্ন উপদেষ্টা বিএনপিকে ইঙ্গিত করে কিংবা সরাসরি যে ধরনের মন্তব্য করেছেন, আচরণ করেছেন, সেগুলো তার সায় আছে, সেগুলো তার অংশগ্রহণও বলা যেতে পারে। কারণ বিএনপির সাথে যখন বৈঠক করলেন তখন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে রাখা নিয়ে অনেক আলাপ আমাদের মধ্যে হয়েছে, জনাব মোহাম্মদ ইশরাককে মেয়র না দেওয়া, এগুলো সবগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। যাই হোক, এই যখন পরিস্থিতি, তখন আমি আশা করব যে বৈঠকটা হবে
কোনো শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়নি, কিন্তু বৈঠকটার কয়েকটা শর্ত আছে বলে আমার মনে হয়। প্রথম শর্ত হচ্ছে এই বৈঠকটা হতে হবে একেবারে 1-to-1, প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের বাইরে সে বৈঠকে আর কেউ থাকবেন না। আমি মনে করি যদি একটা এফেক্টিভ বৈঠক হতে হয় সেরকম বৈঠক হতে হবে। শুরুতে কিছু আনুষ্ঠানিক কথাবার্তার সময় অন্যরা থাকতে পারেন, কিন্তু এই দুজন একান্তে বসতে হবে এবং দুজনের খুব মন খুলে কথা বলতে হবে। আমরা আশা করব প্রধান উপদেষ্টা বা সরকারের অন্য লোকজন একটা জিনিস মেনে নেবে। আমরা এটা দেখতে পাচ্ছি মোটামুটি স্পষ্টতই সরকারের ভেতরে অনেক মানুষজন আছে যারা বিএনপিকে পছন্দ করেন না। এটা তাদের কোনো ব্যক্তিগত কারণ থাকতে পারে, কারো বিএনপির প্রতি অপছন্দ থাকতে পারে। বিএনপি সহি, বিরাট সহি, অসাধারণ রাজনৈতিক দল তা নয়। বহুবার বলেছে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসার পরও বাংলাদেশ দুর্দান্ত গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত দেশ হয়ে যাবে, সুশাসনের বন্যা বয়ে যাবে। তা মনে করি না, আমরা প্রবলেমের মধ্য দিয়ে চলবো, কিন্তু এটাই একমাত্র পথ। সো এভাবেই আমাদেরকে চলতে হবে। তখন আমরা শোরগোল করবো বিএনপিকে এটা করতে হবে, ওটা করতে হবে, কেন এটা করলো, কেন ওটা করছে না, এসব চলবে। তো যাই হোক, এই দুটো আমি প্রায় বলি যে 3টা গুরুত্বপূর্ণ পাওয়ার সেন্টার, তাদের একমত হতে হবে, তাদের কোনো না কোনো একটা জায়গায় সমঝোতা হতে হবে। সরকার, বিএনপি, এই দুটো প্রধান, সাথে সেনাবাহিনীকে আমি বারবার বলছি আমি সরকারের চেয়ে এটা সরকারের অংশ হলেও সরকারের চেয়ে একটু বাইরে রেখেই কথা বলতে চাই। কিন্তু সাম্প্রতিক সময় প্রধান উপদেষ্টাকে দেখা গেছে এই দুটোর সাথেই, এই দুটো পাওয়ার সেন্টারের সাথে তিনি লড়াইয়ে নেমেছেন। সো তিনি যদি আসলে চান, মিন করেন, তিনি দূরত্ব দূর করবেন, তারা একান্তে বসা দরকার। কী হওয়া উচিত সেখানে? আমি ধারণা করি প্রধান উপদেষ্টা যে এপ্রিলের নির্বাচনের যে রোডম্যাপের কথা বলছেন সেটার পেছনে যে যুক্তি তিনি আছে বলে মনে করেন, সেটা সবার কাছে না হোক, তিনি যেন তারেক রহমানের কাছে ব্যাখ্যা করতে চাইবেন। তারেক রহমানও নিশ্চয়ই তার যুক্তি তাকে দেবেন কেন তিনি মনে করেন এপ্রিলের নির্বাচনটা সঠিক না, তারা ডিসেম্বরে নির্বাচন চান, বা দুজন আলোচনার মাধ্যমে মাঝামাঝি একটা জায়গায় জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির প্রথমে সেটা করা যায় কিনা সেটাও বেরিয়ে আসতে পারে। বিএনপির কিছু কিছু জায়গায় নিশ্চয়ই কিছু রেড লাইন্স আছে। বিএনপির সেই রেড লাইনগুলো জনাব তারেক রহমানের উচিত হবে জানানো। এটা বিএনপি দল হিসেবে এবং রাষ্ট্রের স্বার্থে, কারণ ডক্টর ইউনূসের সাথে বেশ কিছু মানুষ যুক্ত হয়েছেন যারা এই রাষ্ট্রের ক্ষতি করে হলেও ক্ষমতা টিকিয়ে রাখা বা এক্সটেন্ড করতে চাইছেন। এটা ভাবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। একই সাথে আমাদের প্রধান উপদেষ্টারও তো নিশ্চয়ই চাওয়ার কিছু আছে। তিনি এই ক্রুশিয়াল সময় যখন দায়িত্ব নিয়েছেন তার নিশ্চয়ই কিছু চিন্তা আছে। সেই চিন্তাগুলো কি, তিনি আসলে কি চান? মানে আমরা সামনে যে ফাইটটা দেখছি এটা আসলে উপসর্গ, এটা রোগ না। রোগ হচ্ছে দুই পক্ষই পরস্পরের কাছে কিছু ছাড় চায় সম্ভবত। এটা প্রধান উপদেষ্টা কি এনসিপির জন্য কিছু ছাড় চান, নাকি প্রধান উপদেষ্টা সরকারের জন্য কিছু ছাড় চান, নাকি আমি সরাসরি যদি বলেও ফেলি, প্রধান উপদেষ্টা বেশ কিছু প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছেন, ব্যবসা নিয়েছেন, ভবিষ্যতে তিনি গ্রামীণে ফিরে যাবেন। তাই যদি হয় তার সেই প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ নিয়ে কোনো রকম কোনো চিন্তা তার আছে কিনা, দুশ্চিন্তা আছে কিনা, বিএনপি যদি সরকার গঠন করে সেই ব্যাপারে, বা আরও কিছু হোয়াটএভার ইট ইজ, দুজন মানুষ যখন একসাথে বসবেন মন খুলে তারা যদি কথা বলেন, আমি বিশ্বাস করি সমস্যার সমাধান হওয়া খুবই সম্ভব। আমি আশা করি তারা সেটা করবেন। আবারও বলছি, এই বৈঠক হতে হবে 1-to-1। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।